Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইস, আজকের লেকচার শুরু করার পূর্বে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি তুমি এই লেকচারটা থেকে সামান্য পরিমাণ উপকৃত হও, তাহলে এই লেকচারটা শেয়ার করা তোমার রেসপন্সিবিলিটি। কেননা তুমি এই লেকচারটা শেয়ার করলে তোমার মতো আরো স্টুডেন্ট উপকৃত হবে। আর একটা ছোট্ট শেয়ার তোমার জনকল্যাণমূলক একটা কাজ করে দিবে, একটা ভালো কাজ করে দিবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই লেকচারটা টেক্সট পড়ার জন্য অথবা নোটটা কালেক্ট করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। তো চলো আজকে লেকচারটা শুরু করি। তো গাইস, এবার চলো ক্রিটিক্যাল সামারি নিয়ে কথা বলি। এই উপন্যাসটা শুরু হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে, যেখানে উপন্যাসের প্রোটাগনিস্ট এবং ন্যারেটর জ্যাক বার্নেস তার বন্ধু রবার্ট কন সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। রবার্ট কন একজন আমেরিকান ওয়ার ভেটারান। তিনি তার যৌবন বয়সে স্টুডেন্ট লাইফে বলা যেতে পারে বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন এবং এখন তিনি একজন নোবেলিস্ট। আর রবার্ট কন প্রিস্টন ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে। ইনি একজন ইহুদি ধর্মের লোক। তো জ্যাক, যিনি এই উপন্যাসের প্রোটাগনিস্ট, সে বলছে যে রবার্ট কন বর্তমানে প্যারিসে অবস্থান করছে একজন রুড ও এক্সপ্লয়েটিভ লেডি, রুষ্ট এবং শোষক প্রকৃতির একজন মহিলার সাথে, যার নাম হচ্ছে ফ্রান্সেস। তো রবার্ট কন সম্পর্কে জ্যাক আরো বর্ণনা দেয় যে রবার্ট কনের বৈবাহিক জীবনটা খুবই অসফল ছিল এবং রবার্ট কন তার উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পেয়েছিল, সেই সম্পদ তার বউকে ডিভোর্স করতে গিয়ে অধিকাংশটাই সে হারিয়ে ফেলে। আর রবার্ট কন তার প্রথম উপন্যাসে খুব সফলতা পেয়েছে এবং আমেরিকা থেকে বর্তমানে সে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসে তার সেকেন্ড উপন্যাস নিয়ে সে কাজ করার জন্য ব্যস্ত রয়েছে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এর পাশাপাশি জ্যাক এটাও বলছে যে রবার্ট কোন তিনি জ্যাককে প্রেশার দিচ্ছে যে তার সাথে জ্যাক যেন সাউথ আমেরিকাতে ভ্যাকেশন কাটাতে যায়। কিন্তু জ্যাক বলছে যে না, আমি সাউথ আমেরিকাতে ভ্যাকেশন কাটাতে যেতে পারবো। তখন রবার্ট কোন জ্যাককে বলছে যে তোমার সমস্যা কি, আমি তোমাকে সমস্ত খরচ দিব, তুমি আমার সঙ্গে চলো। তো দেখো, উপন্যাসের শুরুতে এটাই বোঝা যাচ্ছে যে লস্ট জেনারেশনের পিপল, এদের লাইফটা কিন্তু একটা সুপারফিশিয়াল লাইফ। কারণ এরা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মদ্যপান করা, এগুলো ছাড়া মানে এদের জীবনে কোনো শান্তি নাই। এরা বিশ্বযুদ্ধের যে প্রকোপ, যে প্রভাব তাদের শরীর ও মনের উপরে পড়েছে, সেই বিষয়টা ভোলার জন্য তারা এরকম একটা জীবন যাপন করে। তো এইভাবেই তাদের জীবন অতিবাহিত হয়। লস্ট জেনারেশনের যারা গ্রুপ আছে, ব্রিটিশ এবং আমেরিকান এক্সপ্যাট্রিয়েট প্রবাসী যারা, তাদের জীবন। এরপরে উপন্যাসটার একটা নাইট ক্লাবে এর সিনটা চলে যায়। গল্পটা নাইট ক্লাবে এক রাতে জ্যাক একজন প্রস্টিটিউট, যার নাম হচ্ছে জর্জেট, এর সাথে ফ্লার্ট করে। আর জর্জেট খুব আগ্রহী ছিল জ্যাকের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করার জন্য। তো জ্যাককে যখন জর্জেট মানে কিস করতে আসে, তখন জ্যাক বলে যে আমি অসুস্থ। তখন জর্জেট মজা করে বলে আমি অসুস্থ। তখন জ্যাক বলে যে সত্যি আমি অসুস্থ, কারণ আমি প্রথম বিশ্বযুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। এই যে জ্যাক যে জর্জেটের সাথে এইভাবে কথা বলছে, এটা বেসিক্যালি জ্যাকের যে ইম্পর্টেন্স, সে যে তার পুরুষত্ব হারিয়েছে, সেই বিষয়টাকে ইনডিরেক্টলি এখানে নির্দেশ করে। তো এই কথাটা শুনে জর্জেট জ্যাককে ছেড়ে নাইট ক্লাবের ভিতরে গিয়ে পুরুষদের সাথে ড্যান্স করতে শুরু করে। আর জ্যাক খুব হতাশ হয়ে যায়। আর তার এই হতাশা মেটানোর জন্য সে নাইট ক্লাবের ঠিক যে প্রবেশ দরজা, সেখানে বসে মদ খাচ্ছে। এমতো অবস্থায় তার সাক্ষাৎ হচ্ছে লেডি ব্রেট অ্যাশলের সাথে। লেডি ব্রেট অ্যাশলে এই উপন্যাসের হিরোইন বা প্রধান মহিলা চরিত্র। তো জ্যাক এই মহিলাকে বেসিক্যালি জাস্ট ব্রেড নামে চেনে। তো ব্রেডকে তার বন্ধু রবার্ট কোনের সাথে এবং লস্ট জেনারেশনের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে এবার নাইট ক্লাবে নাচা, গাওয়া, মদ্যপান করা এসব করছে এবং গল্প করছে। এমতো অবস্থায় জ্যাক ব্রেডকে বলছে যে চলো, এখানে থাকা লাগবে না, তুমি আমার সাথে বাইরে চলো, তোমার হোটেলের দিকে যায়। তো তারা হোটেলের দিকে রওনা হয়। তো ব্রেড এই মহিলা কে আসলে জ্যাক কিভাবে চিনত, কারণ বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই ব্রেড আর্মি হসপিটালে নার্স হিসেবে কাজ করত। আর যখন জ্যাক খুব অসুস্থ হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখন ব্রেড তাকে খুব সেবা করেছিল এবং সুস্থ করেছিল। তো এবার ট্যাক্সিতে করে ব্রেড এবং জ্যাক, এরা দুইজন ব্রেডের হোটেলের দিকে যাচ্ছে। তো এরা ট্যাক্সির মধ্যে খুবই অন্তরঙ্গ হয়ে যায় এবং যেটাকে সেক্সুয়াল অ্যাট্রাকশন এবং রিলেশনশিপ গড়ার যে চরম মাত্রা, সেখানে তারা পৌঁছে যায়। তখন জ্যাক কনফেস করে ব্রেটের কাছে যে ব্রেট, আমি প্রথম বিশ্বযুদ্ধের আঘাত থেকে আমি ইম্পর্টেন্স হয়ে গিয়েছি। তো এই কথাটা থেকে এই কথাটা ব্রেটকে খুব আঘাত করে
এবং তারপরে ব্রেড জ্যাকের থেকে একটু দূরে সরে চলে যায়। আর জ্যাক যখন ব্রেডকে প্রপোজ করে যে তারপরেও তাতে কি, আমরা দুইজন চলো একসাথে ভালোবাসার একটা জগৎ গড়ি, তখন ব্রেড জ্যাককে বলে যে না, আমি আমার জীবনটাকে হেল বানাতে চাই না, নরক করতে চাই না, আমি সেক্সুয়াল ফ্রিডম উপভোগ করতে চাই, এই কারণে তোমার সাথে থাকা সম্ভব না। কারণ লেডি ব্রেড, এই মহিলা একাধিক পুরুষের সাথে তার সেক্সুয়াল অ্যাট্রাকশন যেটা, সেটাকে এক্সপোজ করে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এইভাবেই এরপর থেকে যখন ব্রেডের সাথে জ্যাকের সাক্ষাৎ হতো, তখনই কিন্তু ব্রেড জ্যাককে কিছুটা এড়িয়ে চলার যে একটা প্রবণতা, সেটা করতো যেন সেক্সুয়ালি হ্যারাসমেন্টটা না হয়। তো এরপরে একদিন সকাল বেলায় রবার্ট কন জ্যাককে প্রশ্ন করছে যে ওই মহিলাটা কি, তুমি ওকে চিনো? তো জ্যাক বলছে যে হ্যাঁ চিনি আমি ওকে। তো রবার্ট কন বলছে যে মহিলাটা খুব সুন্দর, চমৎকার, আমি তো ওর প্রেমে পড়ে গেছি, তুমি আমাকে সাহায্য করো। তো জ্যাক তখন রবার্ট কনকে বলে যে বন্ধু, এই মহিলা একটা উশৃঙ্খল মদ্যপায়ী মহিলা, তুমি এর থেকে দূরে থাকো। আর এ সম্প্রতি ডিভোর্স নিয়েছে তার প্রথম হাজবেন্ডের কাছ থেকে, যার নাম হচ্ছে লর্ড অ্যাশলে, যিনি একজন ব্রিটিশ লর্ড। আর এই ব্রেড এখন অন্য একজনের সাথে ইংগেজড, তার ফিয়ান্সি আছে যার নাম হচ্ছে মাইক, যে এখন বর্তমানে স্কটল্যান্ডে আছে। তিনি একজন স্কটিশ ওয়ার ভেটারেন, তিনি খুব দ্রুতই প্যারিসে চলে আসবে, সুতরাং তুমি এর থেকে দূরে থাকো। কিন্তু রবার্ট কনের মনের মধ্যে কিন্তু অন্য কিছুই চলে। সে ভাবতে থাকে যে না, এরকম কিছু, যাই হোক, যেটাই চলছে তার মনের মধ্যে, সেটা তার মনের মধ্যেই চলছে। তো এই মাইক কিন্তু এই যে লেডি ব্রেডের যে ফিয়ান্সি, এই কিন্তু ব্যাংক্রাপ্টেড একজন পার্সন, কারণ এর বন্ধুরা ব্যবসাতে তার সাথে চিট করেছে, যার কারণে সে দেউলিয়া হয়ে গিয়েছে। তো বুক 1 যেভাবে শেষ হয় সেটা হলো যে একদিন লেডি ব্রেড জ্যাককে এসে বলছে, জ্যাক, আমি তোমার সাথে যে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, বারবার রিলেশনশিপ গড়তে গিয়ে ফিরে আসছি, এই সম্পর্কটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার ফিয়ান্সি যতদিন না আসে ততদিন পর্যন্ত আমি সেন্ট সেবাস্টিয়ান, যেটা স্পেনের একটা উপকূলীয় শহর, সেই শহরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। এইভাবেই বুক 1টা শেষ হয়। এবার বুক 2 যেভাবে শুরু হয় সেটা হলো যে স্পেনের প্যাম্পলোনাতে বুল ফাইটিং দেখার জন্য এই লস্ট জেনারেশনের পিপুলরা প্রিপারেশন নিচ্ছে। তো প্যাম্পলোনা হচ্ছে নর্দার্ন স্পেনের একটা ক্যাপিটাল সিটি। তো বুল ফাইটিং দেখতে যাওয়ার জন্য মাইক, জ্যাক, ব্রেড, রবার্ট কোন এবং বিল গর্ডন যিনি জ্যাকের একজন রাইটার বন্ধু, এরা সবাই এই বুল ফাইটিং দেখার জন্য রওনা হচ্ছে। তো এই গ্রুপে ব্রেড খুব আপত্তি জানায়। সে জ্যাককে বলে যে জ্যাক, রবার্ট কনকে নেওয়া যাবে না, কারণ আমি কিন্তু তার সাথেই সেন্ট সেবাস্টিয়ানে গিয়েছিলাম সময় কাটাতে। তখন জ্যাক আশ্চর্য হয়ে বলে, তাই নাকি? কন তো বলেছিল আমাকে সে আমেরিকা যাচ্ছে। যাই হোক, সে আমাদের সাথে যাবে, এটা আমার কিছু করার নেই। তো এইভাবেই একটা ফিশিং ট্রিপ, মাছ ধরার যাত্রা থেকে তারা সবাই চলে যায় বুল ফাইটিং এ। আর এই ফিশিং ট্রিপে জ্যাক এবং বিল গর্ডনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বন্ধন অটুট হয়ে ওঠে। তো হোটেলে যখন তারা স্পেনের প্যাম্পলোনার হোটেলে গিয়ে যখন উঠে, যে হোটেলটার মালিক হচ্ছে মন্টোয়া তাদেরকে খুব স্বাগত জানায় এবং মন্টোয়া নিজেকে গর্ব করে বলে যে আমি একজন প্রকৃত বুল ফাইটিং এর ফ্যান, এবং সাথে সাথে জ্যাকও একজন বুল ফাইটিং এর ফ্যান। মন্টোয়া গেস্টদেরকে আরো বলে যে আপনারা কিন্তু এখানে ফেমাস বুল ফাইটারদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, কারণ এখানে সবাই ফেমাস বুল ফাইটাররা অবস্থান করছে। তো এইভাবে স্পেনে তাদের জীবনটা, মানে নাইট ক্লাবে যাওয়া, ক্যাফেটেরিয়াতে যাওয়া, একটা লক্ষ্যবিহীন জীবন, মদ্যপান করা, শুধুমাত্র টাইম স্পেন্ড করা, জীবনের সুখটাকে সন্ধান করার জন্য, জীবনের স্বাচ্ছন্দ্যটাকে সন্ধান করার জন্য কোনো প্রলিফিক কোনো কাজ তারা করে না, শুধু ইট, ড্রিঙ্ক, বিমারি এ নিয়ে ব্যস্ত আছে, আর সেক্সুয়াল অ্যাট্রাকশন নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকে। আর এর সমস্ত ভুক্তভোগী হয় হচ্ছে জ্যাক, কারণ হচ্ছে ব্রেড কিন্তু জ্যাককে চরম ভালোবাসে, কিন্তু জ্যাক তার ইম্পর্টেন্সের কারণে ব্রেডের আলিঙ্গনে যেতে পারছে না। তো এইভাবে উপন্যাসের কাহিনী সামনের দিকে অগ্রসর হতে থাকে। এবার চলে আসে হচ্ছে বুল রিং, মানে যেখানে বুল ফাইটিং দেখানো হবে, ষাঁড়ের যুদ্ধ, সেই জায়গাতে। তো এখানে প্যাড্রো রোমারো নামে একজন 19 বছর বয়সী বুল ফাইটার, যাকে এই উপন্যাসটাতে ম্যাসকুলিনিটির সিম্বল হিসেবে দেখানো হয়েছে, সে কিন্তু তার চরম দক্ষতা দেখায়। আর এই রোমেরোকে দেখে ব্রেড কিন্তু ফিদা হয়ে যায়, এবং পরবর্তীতে রোমেরো এবং ব্রেড একজন আরেকজনের প্রেমে পড়ে। আর রোমেরো আর ব্রেডের মধ্যে যে সম্পর্কটা হয়, এই সম্পর্কটাতে কিন্তু জ্যাক একজন লিঙ্কার হিসেবে কাজ করে,
কারণ ব্রেট জ্যাককে অনুরোধ করে রোমেরোর সাথে তার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য। তো লেডিস এন্ড জেন্টলম্যান, রবার্ট কোন যখন জানতে পারে যে ব্রেটের সাথে রোমেরোর সম্পর্ক, তখন রবার্ট কোন জ্যাককে প্রচুর মারে। কারণ সে যখন এটা জানতে পারে যে জ্যাক এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দিয়েছে, তখন জ্যাককে সে প্রচুর পরিমাণে প্রহার করে এবং সে রোমেরোকেও মারে। তো এই হট্টগোল বা গ্যাঞ্জামের পরে তাদের মধ্যে সম্পর্কের দ্রুত সৃষ্টি হয়। আর একদিন হোটেলে বিল জ্যাককে বলছে যে জ্যাক, রবার্ট কোন তোমার সাথে সাক্ষাৎ করতে চায়, তুমি তার ঘরে যাও। তো হেজিটেশন এবং রাগে একটু ক্ষোভে জ্যাক রবার্ট কোনের সাথে তার ঘরে সাক্ষাৎ করতে যায়। গিয়ে দেখছে যে রবার্ট কোন খুব কান্নাকাটি করছে এবং জ্যাককে বলছে যে জ্যাক, আমি খুব দুঃখিত, আর আমি এখানে থাকছি না, আগামীকাল সকালের মধ্যেই আমি স্পেন ছেড়ে প্যারিসে চলে যাচ্ছি। কারণ ব্রেট আমার সাথে যেভাবে ব্যবহার করছে, আচরণ করছে একজন আগন্তুকের মতো, এটা একেবারেই আমি সহ্য করতে পারছি না। এর পরবর্তীতে কাহিনী আরো ঘনীভূত হয়, কারণ ব্রেটের ফিয়ান্সি মাইক ব্রেট এবং রোমেরোর মধ্যে যে ঘটনা বা সম্পর্ক, এটাকে মেনে নিতে পারে না। কিন্তু ব্রেট এতটাই সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড একটা মহিলা, সে মাইককে ছেড়ে দিয়ে রোমেরোর সাথেই তার লাইফটাকে এনজয় করার সিদ্ধান্ত নেয়। তো স্পেনের এই বুল ফাইটিং এর সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে ফিয়েস্তা। ফিয়েস্তা হচ্ছে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এই ফিয়েস্তাটা বেসিক্যালি 3 দিন ধরে চলে। তো ফিয়েস্তার লাস্ট ডেতে, শেষ দিনে, জ্যাক, বিল, মাইক, ব্রেট এরা সবাই আবার একসাথে খাওয়া দাওয়া করে এবং শেষ মুহূর্তের সময়টা একসাথে কাটায়। আর এখানে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ব্রেট যে রোমেরোকে দেখে পাগল হয়েছে, এর পিছনে কিন্তু কিছুটা হিউম্যানিস্টিক পয়েন্ট অফ ভিউ রয়েছে। বিষয়টা কেমন, যে রোমেরো একটা বুলকে হত্যা করে, যে বুলটা রাস্তায় একটা মানুষকে হত্যা করেছিল। আর এই ষাঁড়টাকে হত্যা করার পরে ষাঁড়ের কান কেটে রোমেরোকে গিফট করা হয়। আর রোমেরো ওই কান দুইটাকে ব্রেডকে গিফট করে, আর ব্রেড এটাকে তার কাছে রেখে দেয়, তার হোটেলের ড্রয়ারের মধ্যে রেখে দেয়। তো এইভাবেই সন্ধ্যার সময়, শেষ দিনের ফিয়েস্টার শেষ দিনের সন্ধ্যার সময়, মাইক, বিল, জ্যাক, ব্রেট এরা সবাই আলাদা আলাদা পথে চলে যায়। মাইক সিদ্ধান্ত গ্রহণ করে সে স্কটল্যান্ডে ফিরে যাবে। এভাবে নিজ নিজ গন্তব্যে চলে যায়। আর ব্রেট রোমেরোর সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে সেকেন্ড বুকটা শেষ হয়। থার্ড বুক, যেখানে শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 19। তো এটা যেভাবে শুরু হয় যে মাইক, বিল, জ্যাক এরা 3 জন একটা কার ভাড়া করে এদের উদ্দেশ্য হচ্ছে যে এরা ফিরে যাবে হচ্ছে প্যারিসে। কিন্তু তারা কি হলো যে সেপারেট রাস্তা নিয়ে ফেললো। 3 জন 3 দিকে চলে গেল। আর জ্যাক সিদ্ধান্ত নিল যে সে স্যান সেবাস্টিয়ানে যাবে, সেখানে গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবে, দেখে নিজের একটু শান্তি এবং আত্মার যে একটা শান্তি, সেই শান্তিটা নিয়ে আসবে। কারণ এই ফিয়েস্টাতে, এই স্পেনে বুল ফাইটিং এ এসে লস্ট জেনারেশনের যে গ্রুপ, সেই গ্রুপের সম্পর্কটাই কিন্তু একেবারে ভেঙে যায়। তো এইভাবেই জ্যাক স্যান সেবাস্টিয়ানে কিছু সুন্দর সময় কাটায়, সমুদ্রে সাঁতার কাটার মাধ্যমে, তারপরে সে বাইক রেস দেখার মাধ্যমে। এভাবেই তার স্যান সেবাস্টিয়ানের সময় যাচ্ছিল, ছুটি কাটছিল। কিন্তু হঠাৎ করে ব্রেটের কাছ থেকে একটা টেলিগ্রাম আসে এবং সেই টেলিগ্রামে বলা হয়েছে যে তুমি আমাকে মাদ্রিদে এসে সাহায্য করো। মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী। তো জ্যাক সেই রাত্রিতেই একটা ট্রেনে চড়ে সারা রাত জার্নি করে মাদ্রিদে চলে যায় এবং মাদ্রিদে গিয়ে দেখছে যে ব্রেট হোটেলে তার রুমে একা রয়েছে। সে রোমেরোর সাথে সম্পর্কটা ভেঙে ফেলেছে, কারণ ব্রেট এমন একটা মহিলা, সে সেক্সুয়াল ইন্ডিপেন্ডেন্স চায়, কোনো বিয়ে করতে চায় না এবং অন্যান্য ক্ষেত্রেও তার উপরে কেউ কোনো প্রেসার করুক সেটা চায় না। রোমেরো ব্রেটের উপরে 2টা প্রেসার করেছিল। এক, ব্রেটের চুলগুলো ছিল হচ্ছে ছেলে মানুষের মতো, সেই চুলগুলোকে বাড়ানোর জন্য ফোর্স করেছিল। আর দ্বিতীয় নাম্বার, তাকে বিয়ে করার জন্য। এই জন্য এই আচরণটা ব্রেট সহ্য করতে পারেনি। এই জন্য সে জ্যাকের সামনে মানে ফুপিয়ে কেঁদে বলছে যে আমার সাথে রোমেরো যে খারাপ আচরণ করেছে, এটাকে আমি ভুলতেই পারছি না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার মাইকের কাছে ফিরে যাব। তো জ্যাক বলল ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তো জ্যাক এবং ব্রেট এরা 2 জন আবার মাদ্রিদের মানে রাস্তায় নিজেদের যে ফুর্তি ফাট্টামূলক জীবন, ইট ড্রিঙ্ক বি ম্যারি, সেটা একটু লিপ্ত হয়ে গেল। আর এই সময় জ্যাককে ব্রেট বলে যে তুমি ড্রিঙ্ক করো না, ঠিক আছে? তো তারা একটা জায়গায় লাঞ্চ করলো। লাঞ্চ করে তারা একটা ট্যাক্সিতে চড়ে স্টেশনের দিকে রওনা দিল। তখন এই উপন্যাসের শেষে ব্রেট একটা ডায়লগ বলতে বা একটা কথা বলে জ্যাককে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে could have had such a damn good time together. Jack bitterly responds, yes, isn't it pretty to think so? তো ব্রেট জ্যাককে বোঝাচ্ছে যে আমরা যদি এইভাবেই সুন্দর সুন্দর সময় একসাথে কাটাতে পারতাম। তখন জ্যাক মানে একটু অস্বস্তি
স্বস্তির সাথে বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি যে এমনটা ভাবছো এই ভাবাটা কি সঠিক। এইভাবেই এমলেস লাইফ দেখানোর পরে, সেক্সুয়াল অ্যাট্রাক্টেড লাইফ দেখানোর পরে এই উপন্যাসটা শেষ করা হয়। এই উপন্যাসের উপরে যে ক্রিটিক্যাল কোয়েশ্চেন গুলো হয়ে থাকে, ব্রড কোয়েশ্চেন্স, সেগুলোর উপরে আমাদের চ্যানেলে লেকচার আছে, তোমরা সেগুলো দেখে নাও। আশা করি তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। লেকচারের শেষে এটা আমার বিশ্বাস এই লেকচারটা তোমাদের জন্য খুবই বেনিফিটেড। তাই একজন টিচার হিসেবে আমি তোমাদেরকে পোলাইটলি আদেশ দিতে চাই এই লেকচারটাকে শেয়ার করো। আবার আগামী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।